আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ব্যবস্থাকে মজবুত করাই হবে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এর ফলে প্রান্তিক পর্যায়ে উঠে আসবে নতুন নেতৃত্ব। সকালে আগরগাঁওয়ের নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফাল আহমেদ। তাদের মতে এ সময় অবাধ অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের তাগিদ দেন মিডিয়ার প্রতিনিধিরা। রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার, এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়, প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে। এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর মহাখালীতে ছাত্র জনতার আন্দোলনে শহীদ গোলাম নাফিসের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় তিনি এই কথা বলেন। রিজভী বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে হাজারো ছাত্র জনতাকে হত্যা করেও শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি। যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নাফিস মুগ্ধরা জীবন দিয়েছে, যে কোনো মূল্যে তাদের প্রত্যাশা পূরণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তারেক রহমান ও বিএনপি পরিবার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে বলেও জানান রিজভী। নাফিসদের অবদান কি ব্যর্থ হবে? নাফিসদের আত্মদান কি হাওয়ায় উড়িয়ে যাবে? এটা হতে দেওয়া যাবে না। তারা গোটা জাতিকে যে নির্মল আলো বাতাস দিয়ে গেছে সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, আবার যেন কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট তাদের যেন উত্থান না ঘটে। সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ, স্বস্তির বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আগামী জাতীয় নির্বাচন আর জনগণের দাবি আদায়ে যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে রাজধানীতে সংগঠনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চান ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন দায়িত্ব পাওয়া নেতারা। এটিএন বাংলাকে তারা বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখার উপর দেওয়া হবে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়া জুলাই অভ্যুত্থানে জনমনে যে নতুন ধারার রাজনীতির আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা ঢাকা মহানগর বিএনপি সে প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। রাজধানীর একাংশের ওয়ার্ড থেকে ওয়ার্ডে চষে বেড়াচ্ছেন আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। ঢাকা উত্তরের আহ্বায়ক কমিটির এই শীর্ষ নেতা বলছেন, বিএনপি যে রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছে সেখানে জনসম্পৃক্ততাই প্রথম কথা। কমিটি গঠনেও গুরুত্ব দেওয়া হবে সেসব মানুষদেরই যারা সকলের মনের ভাষা বোঝার চেষ্টা করেন। যারা রাজপথে দায়িত্ব পালন করেছে, সাহসী ভূমিকা রেখেছে, কার্যকরী ভূমিকা ছিল, সেই ধরনের লোকগুলোকে বাছাই করে আমরা চেষ্টা করব কমিটিতে রাখার জন্য, যাতে আমরা এবং তৃণমূলে যারা ব্যাপকভাবে কাজ করেছে সেই লোকগুলোকেও আমরা ইনভলভ করতে চাই, এবং তাদের মাধ্যমে আমরা চাই যে যারা সাহসী ভূমিকা রেখেছে, যারা সকল ধরনের ঝুঁকি নিয়ে কাজগুলি করেছে, তাদেরকে কমিটি রাখলে সেটা আমাদের জন্য ভালো হবে। ঢাকা উত্তরে 26টি থানা 71টি ওয়ার্ড পুনর্গঠনের দায়িত্ব 6 সদস্যের আহ্বায়ক কমিটির। তারা বলছেন, ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে শেখ হাসিনার দুঃশাসন বিরোধী আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ছিলেন, নানা ত্যাগ স্বীকার করেছেন এবং যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি, তাদেরকেই বেছে নেওয়া হবে। কোনো অন্যায়কারী কর্মী থাকবে না, কোনো খুনি মারানোর কর্মী থাকতে পারবে না, কোনো রকমের উগ্র পলিটিশিয়ান কমিটি থাকতে পারবে না। ভদ্র, নম্র এবং যারা খুব অ্যাক্টিভ, যারা দলের প্রতি ডেডিকেশন আছে, যারা দলকে অন করে, যারা দলকে হৃদয় থেকে ভালোবাসে, যারা দলকে ব্যবহার করে নিজের ভাগ্যের পরিবর্তন করে না, শুধু তাদেরকে দিয়ে আমরা কমিটি করব, যে কমিটি আগামী দিনে ঢাকা শহরে অত্যন্ত শক্তিশালী একটি কমিটি হবে। দলীয় কর্মীদের প্রতি তাদের বার্তা, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক আর আইনানুগ ব্যবস্থার মুখোমুখি হতে হবে। যারা অন্যায় করবে তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না,
তাদেরকে দলীয় শৃঙ্খলা বিরোধী অবশ্যই তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হবে এবং প্রশাসনিকভাবে ওদেরকে কেস মামলার মাধ্যমে আইনের আওতায় এনে বিচার করা হবে। আগামী 3 মাসের মধ্যে উত্তরের সব থানা ওয়ার্ড কমিটি গঠনের কাজ শেষ করতে চান ঢাকা উত্তরে নতুন দায়িত্ব পাওয়া নেতারা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন শুরু হয়েছে। বেলা 11টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 14 বছর পর আজকের এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের শেষ নেই। সকাল থেকেই ডেলিগেট, কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন সম্মেলনস্থলে। বেলা 10টার মধ্যেই টাউন ফুটবল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর দলীয় সঙ্গীত পরিবেশন করে জাসদের শিল্পীরা দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন 808 জন কাউন্সিলর। জুলাই বিপ্লবে গুরুতর আহতদের সঠিক চিকিৎসা না দিয়ে যেসব চিকিৎসকরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিলেন তাদের বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে সমন্বয়করা বলেন, চিকিৎসা খাতে রাজনীতি চায় না এদেশের মানুষ। দায়িত্ববোধ থেকে সর্বোচ্চ সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানায় শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই মুহূর্তে প্রান্তিক জনগোষ্ঠীর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তাদের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির প্রতিষ্ঠাতা অধ্যাপক রহমান সোবহান। তিনি জানান, এখন সময় এসেছে সবার এসব সমস্যার সমাধান করার। রাজধানীর সেরিডাপ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব সৃষ্টিতে করণীয় নিয়ে শেড ও পিপিআরসি সেমিনারে রহমান সোবহান আরও বলেন, দেশে সস্তা শ্রমের বাজার আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান একে কাজে লাগাতে পারেন। ভূমিহীনদের জন্য ভূমি কমিশনকে কাজ করতে হবে জানিয়ে পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান বলেন, সমাজে ন্যায্যতা নিশ্চিত করে সংস্কার করতে হবে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে চলছে মাটি কাটার মহোৎসব। এক শ্রেণীর প্রভাবশালী চক্র অবৈধভাবে নদী থেকে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। এতে নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে নদী রক্ষা বাঁধ সহ ফসলি জমি। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীর তীর থেকে অবাধে মাটি কাটছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজারপুর ও কাঠালিয়া উপজেলার গ্রামগুলোতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটছে ওই চক্রটি। বেকু দিয়ে কাটতে আছে, জমি পাইলেও রাস্তাটা লোক দিয়ে কাটা তো অযুক্তি। বেরিবাদের পাশের জমি সরকারি জমি, কিন্তু এতে সরকারি জমি কাটতে নিলে নদী পাড়ের জিনিস বেরিবাদ ভাঙতে পারে, বহুত ঝুঁকি আছে, পাবলিকের ক্ষতি, জনগণের ক্ষতি। এই মাটি নৌকা ও ট্রলারে করে নিয়ে বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন ইটভাটায়। শুধু রাজারপুর গ্রাম নয়, আশেপাশের কমপক্ষে 15টি এলাকা থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে নদী ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী রাস্তা, বাঁধ ও ফসলি জমি। ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই চরটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাহলে এই বেড়িবাঁধ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে। এই বেড়ি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে। মাটি কাটলে বেড়ি আস্তে আস্তে ভেঙে যাবে, ভেঙে গেলে আপনার এই সাইকেলে আমরা স্কুল যাইতে পারবো না। আপনার ব্যবস্থা করেন যে এটা মাটিটা না কাটতে পারে। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাদের জেলা প্রশাসন থেকে সকল উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশরুদ্দিন। তিনি বলেন, ইতোমধ্যে অনেক পণ্যের দাম কমতে শুরু করেছে। রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত 30 সদস্যের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন NRBC ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান AKM মোস্তাফিজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও CEO মোহাম্মদ রবিউল ইসলাম। নেতিবাচক নয়, ইতিবাচক তথ্য তুলে ধরার মধ্য দিয়ে ব্যাংকিং সেক্টরকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দেশের অর্থনীতিকে বেগবান করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বক্তারা। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের সহযোগিতায় আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কেটেছে সমানে সমান। ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেট নিয়েছে টাইগাররা। অন্যদিকে স্বাগতিকরা তুলেছে 250 রান। অ্যান্টিগার নর্থ সাউন্ডে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। দলের 25 রানেই তাসকিন আহমেদের জোড়া আঘাতে সাজঘরে অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ও কেসি কার্টি। তৃতীয় উইকেটে মিকেল লুইস ও কাভিম হজের 59 রানের জুটি ভাঙে রান আউটে। কিন্তু মিকেল লুইসের সঙ্গে 130 রানের জুটি গড়ে অলিক অ্যাথনেজ স্বাগতিকদের স্কোরকে এগিয়ে নেন। কিন্তু দলের 224 রানে লুইসকে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। বিদায়ের আগে লুইস 97 রান করেন, আর তাইজুলের শিকার অ্যাথনেজের ব্যাট থেকে আসে 90 রান। মিরাজ ও তাইজুল দুজনের সেঞ্চুরি আটকে দিয়ে বাংলাদেশের মুখে হাসি ফোটান। আলোক স্বল্পতায় 6 ওভার আগে প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ 5 উইকেটে সংগ্রহ করে 250 রান। জোশুয়া সিলভা 14 এবং জর্সিন গ্রিপস 11 রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করবেন। পার্থ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড বাড়িয়ে নিচ্ছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে 102 রান। প্রথম ইনিংসে 46 রানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দাপটে শুরু করেন দুই ভারতীয় ওপেনার জসওয়াল ও রাহুল। অজি বোলারদের কোনো সুযোগই দেননি তারা। পানি বিরতি পর্যন্ত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 81 রানের লিড নেয় ভারত। 88 বলে দলের স্কোরে যোগ করেন দুই ওপেনার 50 রান। এর আগে শেষ উইকেটে মিচেল স্টার্ক ও হ্যাজেলউডের 27 রানের পার্টনারশিপে 104 রানে অল আউট হয় আগের দিনের 7 উইকেটে 67 রান নিয়ে খেলতে নামা অস্ট্রেলিয়া। 30 রানে 5 উইকেট তুলে নেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। প্রথম ইনিংসে 150 রান সংগ্রহ করেছিল ভারত। আল নাসরের দুঃসময় যেন শেষই হচ্ছে না। ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেলেন ঠিকই, কিন্তু দলকে জেতাতে পারলেন না। সৌদি প্রো লিগে আল নাসর 2-1 ব্যবধানে হেরেছে আল কুয়াদিশিয়ার সঙ্গে। রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে খেলার 32 মিনিটে দারুণ এক গোলে আল নাসরকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এই গোলের 5 মিনিট পরই ম্যাচে সমতা ফেরান কুয়াদিশিয়ার জুলিয়ান কুইনোনেস। বিরতির পর গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন, সফল হয়নি আল নাসর। উল্টো খেলার 50 মিনিটে পিয়েরে এমরিকে আউবায়ামাং গোল করে কুয়াদিশিয়ার জয় নিশ্চিত করেন। এই পরাজয় 11 ম্যাচে 22 পয়েন্ট পাওয়া আল নাসর লিগ শিরোপা জয়ের রেস থেকে কিছুটা দূরে সরে গেল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।